আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি 24-25 কোর্স কেন বলতেছি আচ্ছা, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজরিদি। অনেকদিন ধরে তোমাদের লাইভ ক্লাস নেই না, তাই প্রথমেই ক্লাসের শুরুতে গোড়ায় গলদ হয়ে গেল। আমি বলতে নিচ্ছিলাম যে কোর্সের ক্লাসে স্বাগতম, যেহেতু কোর্সের ক্লাস নিতে নিতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজরিদি। তো আজকের ক্লাসে আমরা সমাধান করব আমাদের পঞ্চম অধ্যায়টি নিয়ে, এবং আমাদের পঞ্চম অধ্যায়ে যত যাবতীয় সমস্যা আছে লেসন 1-এর সেগুলো সব সমাধান করে দেওয়া হবে। তাই যেখান থেকে জয়েন হচ্ছে প্রথমে আমাকে জানিয়ে দাও ক্লাসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন হচ্ছে, কেমন আছে, এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে বেশি বেশি বন্ধু বান্ধবীদের মেনশন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সবাই প্লিজ কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার করে দিবে। ক্লাসটি শেয়ার করে আমাকে জানিয়ে দাও শেয়ার করেছো কিনা, শেয়ার ডান লিখে দাও, এবং যদি ক্লিয়ারলি দেখতে পাও তাহলে আমাকে বলো যে মিস ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। এবং অবশ্যই সবাই ক্লাসটা একটা করে শেয়ার করে দিবে, আর এবং 5 জন বন্ধুকে অ্যাটলিস্ট মেনশন করতে হবে, ঠিক আছে? চলে আসলাম, অনেক অনেক অভিনন্দন সবাইকে যারা যারা চলে এসেছো এবং ক্লাসটা শেয়ার করে দিয়েছো। চাঁদপুর থেকে আছে ইসরাত জাহান। আপু আপনার নাম কি? আমার নাম সামিয়া আফরোজরিদি, ক্লাসের শুরুতে ইতিমধ্যে বলে দিয়েছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বায়েজিদ ইউটিউব থেকে যুক্ত হয়েছে। আমাদের সাথে আছে রাহিফ আকন, আছে আনিকা, আছে আমাদের সাথে 2টা ইসরাত জাহান, আছে সাথী। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যারা যারা ক্লাসটা শেয়ার করেছো, কিন্তু যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করনি তারা দ্রুত 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 ক্লাসটা শেয়ার করে ফেলো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 5 লেসন 1 নিয়ে। ইউনিট 5 লেসন 1 নিয়ে। আচ্ছা, আমাদের ইউনিট 5 লেসন 1 এর নাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। আমাদের ইউনিট 5 লেসন 1 এর নাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। আচ্ছা, ফ্যামিলি রিলেশন মানে হচ্ছে পারিবারিক সম্পর্ক বা পরিবারগত যে সম্পর্কগুলো থাকে। ফ্যামিলি রিলেশনশিপ মানে হচ্ছে পারিবারিক সম্পর্ক বা পরিবারগত যে সম্পর্কগুলো থাকে। যারা যারা সামনে এইচএসসি দিতে যাচ্ছ বা যারা যারা সামনে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, তো যাদের যাদের এই অধ্যায়টা আছে রিলেশনশিপ নামক অধ্যায়টা, রিলেশনশিপস অধ্যায়ের এই অধ্যায়টা, এই লেসনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই যেটা করবে অবশ্যই নিজেদের বই নিয়ে বসবে, তার পাশাপাশি তোমার একটা খাতা এবং তোমার 2টা কলম নিয়ে বসবে, একটা কালো কালার আর একটা ডিফারেন্ট তোমার কাছে যে কালার আছে সেটাতে তুমি ইজিলি হাইলাইট করতে পারবে, গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখতে পারবে। এইভাবে সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা দ্রুতই পড়া শুরু করে দিব। রনি আছে আমাদের সাথে, অনেকদিন পর আপনাকে দেখছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আনিকা। এইচএসসি 25 যারা আছে তারা অবশ্যই ক্লাসটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে আছে মোহাম্মদ সৈকত উদ্দিন মুন্না, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইসরাত জাহান শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ইসরাত জাহান। আরও শেয়ার করতে হবে সবাইকে, সবাই দ্রুত শেয়ার করে দাও। আমরা ফ্যামিলি রিলেশনশিপের প্যাসেজটা শুরু করে দিব। এটা যারা সামনে পরীক্ষা আছে সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি। আচ্ছা, দেখো এখানে কিউট একটা চিত্র দেওয়া আছে, বাবা মা ভাই বোন ছোট্ট একটা বাচ্চা, ওখানে একটা পেট ডগ আছে। আচ্ছা, চিত্র দেখে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে পড়তে হবে। এখানে প্রথমে কি বলছে একটু দেখো। The famous Greek philosopher Aristotle said, "Man is by nature a social animal." আচ্ছা, অ্যারিস্টটল কি বলেছে তার আগে আমরা একটা শব্দ লিখব। এটাতে এত সাউন্ড হয়, ঠাক 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 ঠাক, এই কলমটা দিয়ে।
আচ্ছা, ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। ফিলোসফার মানে কি? ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, একজন ফেমাস জনপ্রিয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছে, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল। ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল। এই চ্যাপ্টারটা অত্যাধিক ইম্পর্টেন্ট, বিশেষ করে এই লেসনটা আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। যারা যারা ক্লাসটা করছো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করবে, এবং যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, এই যে গ্রিক ফিলোসফার বা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আছে, সে কি বলেছে? সে বলেছে ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে একজন সামাজিক জীব। মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিকভাবে একজন সামাজিক জীব। সে সমাজ ছাড়া, সমাজের মানুষ ছাড়া কোনোভাবেই কি চলা সম্ভব না এবং চলতে পারে না। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট, এটা দিয়ে সে বুঝিয়েছে যে বাই ইনস্টিংক্ট seeks company, man by instinct seeks company of others and establishes relationships, much like most animals of the wild, for companionship and for physical and emotional support. আচ্ছা, কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হলে আমাদের আগে ভালো করে শব্দের অর্থগুলো লিখে নিতে হবে। শব্দের অর্থগুলো লিখে নিলে আমরা ভালো মতো বুঝতে পারবো। আসো আগে শব্দের অর্থগুলো আবার লিখি। এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইনস্টিংক্ট। গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট শব্দটা সবাই লিখবো, ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি। কথা দাঁড়াচ্ছে যে একজন জনপ্রিয় বা বিখ্যাত গ্রিক ফিলোসফার দার্শনিক অ্যারিস্টটল বলেছে ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে একজন সামাজিক জীব। এটা দিয়ে সে কি বুঝিয়েছে যে মানুষ সহজাতভাবেই সিক্স কোম্পানি, সিক্স মানে কি? সিক মানে হচ্ছে চাওয়া। সে কি চায়? সে হচ্ছে কোম্পানি, মানে এটা কিন্তু কোম্পানি বলতে কোনো প্রতিষ্ঠান বোঝাচ্ছে না, কোম্পানি বলতে সঙ্গ বোঝাচ্ছে। মানুষ কি চায়? সঙ্গ চায়। কি চায়? একজন আরেকজনের সঙ্গ চায়, বন্ধুর সঙ্গ চায়, বাবা মার সঙ্গ চায়, বান্ধবীর সঙ্গ চায়, একজন আরেকজনের সঙ্গ চায়। ঠিক আছে? অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ, এবং এর মাধ্যমে কি তৈরি করে? এর মাধ্যমে সে একটা ভালো সম্পর্ক তৈরি করে, একটা ভালো সম্পর্ক গঠন করে। এস্টাবলিশ মানে গঠন করা। মাচ লাইক মোস্ট অফ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস, কাদের মতো? বেশিরভাগই বন্য প্রাণীদের মতো। ওয়াইল্ড যে অ্যানিমেলসটা আছে তারাও কিন্তু ঠিক এই কাজটাই করে, নিজেদের সঙ্গের জন্য প্রবৃত্তিভাবেই বা সহজাতভাবেই আরেকজনের সাথে বন্ধুত্ব করে বা আরেকজনের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। ফর কম্পেনিয়নশিপ, কিসের জন্য? সঙ্গ পাওয়ার জন্য। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক ও আবেগী যে সাপোর্ট বা সহযোগিতা দরকার সেটার জন্য। তাহলে আমি বাক্যটা আবার বলছি, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল. What he meant was that man by instinct seeks company of others and establishes relationship, much like animals of the wild, for companionship and for physical and emotional support. মানুষকে অ্যানিমাল বা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, মানুষকে সামাজিক প্রাণী বলা হয়েছে। কেন প্রাণীর সাথে তুলনা করা হলো? কারণ বন্য প্রাণীরাও কিন্তু আরেকজনের সহযোগিতা চায়, আরেকজনের সঙ্গ চায়, তার শারীরিক এবং আবেগিক সহযোগিতার জন্য। ঠিক একইভাবে মানুষ প্রবৃত্তিগত দিক থেকে আরেকজনের সহযোগিতা চায়, আরেকজনের সঙ্গ চায়, যেন সে কি করতে পারে? যেন সে হচ্ছে তার একাকিত্ব দূর করতে পারে, তার শারীরিক এবং আবেগিক যে সহযোগিতা আছে সেগুলো যেন পেতে পারে। শেষ। সুপার ফাস্ট। দেন আপনি যদি একটু লাইভে আসতেন, আমাদের লাইভের শোভাটা বৃদ্ধি হয়ে যেত। ইংলিশ লেখা সেভ করছেন? বিশ্বাস করেন আজকে ইংলিশ লেখা সেভ করছে, আরেকদিন এটা খুঁজবে, পরে খুঁজে পাবো না, আবার করাইতে যাবে, সেদিন বাংলা লেখা সেভ করবে। আচ্ছা, কেমন আছেন আপু? আজকে ফার্স্ট টাইম। তাসকিন আহমেদ অন্তর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসটা একটু ম্যাম ড্রিম পোয়েমসের ক্লাস দেন। ড্রিম পোয়েমসের ক্লাস কিছুদিন আগে নিয়েছি, ক্লাস খুঁজে দেখতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, তাহলে বুঝবে। আমরা লাইন বাই লাইন, ধাপে ধাপে আমি সব পড়িয়েছি, আমি সামারি পড়িয়েছি, তারপর ড্রিমস থেকে কিভাবে হচ্ছে থিম লিখতে হয় থিম শিখিয়েছি, সামারি শিখিয়েছি, সব কিছু শিখিয়েছি। আচ্ছা আসো আমরা আমাদের পড়ায় ব্যাক করি।
তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা। আরো বলেছে unlike the animals however man's relationships give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in profession that he pursues। আচ্ছা, প্রথমত আমাদের যে শব্দটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সিস্টেন্স। আচ্ছা, বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখো, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। মানুষের সম্পর্কগুলো, মানুষের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো মানুষের অস্তিত্বকে অর্থবহ করে তোলে। মানুষের সম্পর্কগুলো মানুষের অস্তিত্বকে অর্থবহ করে তোলে অ্যান্ড ইন্সপায়ার্স হিম, এবং তাকে অনুপ্রেরণা দেয় টু ডু ওয়েল ইন এডুকেশন, যেন সে শিক্ষাগত দিক থেকে ভালো করে, ইন ওয়ার্ক প্লেস সে যেন তার কর্মক্ষেত্রে ভালো করে, অর ইন আ প্রফেশন অথবা কোনো একটা পেশাগত দিক থেকে সে যেন ভালো করে। এটাই হচ্ছে কি মানুষের সম্পর্কগুলো দেয়। মনে করো তোমার বাবা মার সাথে যদি তোমার একটা ভালো সম্পর্ক না থাকে, বা মনে করো যে তোমাদের যেই মনে করো যে সঙ্গী আছে, ধরে নিলাম তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তোমার হাজবেন্ড বা ওয়াইফ যেই আছে, সে যদি তোমাকে সাপোর্ট না করে তোমার শিক্ষাক্ষেত্রে, তোমার কর্মক্ষেত্রে বা তোমার পেশাগত ক্ষেত্রে, তুমি কোনোদিনই ভালো করতে পারবে না। এখানে সেটাই বলা হয়েছে যে মানুষের সম্পর্কগুলো মানুষের অস্তিত্বকে অর্থবহ করে তোলে এবং মানুষের এই সম্পর্কগুলোই মানুষকে অনুপ্রেরণা দেয় জীবনে কিভাবে ভালো করতে হবে, পেশাগত দিক থেকে কিভাবে ভালো করতে হবে, কর্মক্ষেত্রে কিভাবে ভালো করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রেও কিভাবে ভালো করতে হবে। এই অনুপ্রেরণাগুলো কিন্তু আমরা আমাদের সম্পর্ক থেকেই পাচ্ছি। তাহলে রিলেশনশিপস আমাদের কি করছে, ইন্সপিরেশন দিচ্ছে। কথা বোঝা গিয়েছে এভরিওয়ান? সবাই বলো তো এই প্যারাগ্রাফটা ক্লিয়ার কিনা। ফার্স্ট প্যারাগ্রাফটা যদি সবাই বুঝে থাকো কমেন্ট বক্সে লিখবে ডান। ফার্স্ট প্যারাগ্রাফটা যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই কমেন্ট বক্সে লিখবে 1 ডান, 1 ডান। ঠিক আছে, ইউটিউবে অনেকেই আছে। আচ্ছা, কেউ কারোর সাথে আলাদা করে কথা বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এই যে আবু ইশাক কোসাইন, এটাকে ব্লক করেন তো। হ্যাঁ, আব্দুল্লাহ বলছে ক্লিয়ার, সাথী বলছে ক্লিয়ার। ওকে, আচ্ছা সবাই ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বাড়াবো না, আমরা সব সামনের দিকে যাই। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক নানা ধরনের হয়ে থাকে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক এবং ঘনিষ্ঠ। ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। কিছু কিছু সম্পর্ক হয় পারিবারিক বা ঘনিষ্ঠ। অ্যান্ড ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, এবং সেই সকল সম্পর্ক রক্ত বা বিবাহ বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়। সেটা হতে পারে তোমার রক্তের সম্পর্ক, হতে পারে সেটা তোমার বিবাহ বন্ধনের মাধ্যমে সৃষ্টি সম্পর্ক। আচ্ছা, আচ্ছা তারপরে কি বলছে দেখো, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অর সাম আর মেড ইন স্কুল ওয়ার উই আর form close bonds with classmates and teachers। প্রথমেই বলেছে কিছু কিছু সম্পর্ক হয় পারিবারিক ঘনিষ্ঠ, যেমন ব্লাড কানেকশন বা ম্যারেজ কানেকশন, যেটা হয়ে থাকে রক্তের সম্পর্ক বা যেটা হয়ে থাকে বিবাহগত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। আবার বলছে যে কিছু কিছু সম্পর্ক হয় সামাজিক সম্পর্ক, যেটা আমাদের বন্ধুদের সাথে হয়, যেটা আমরা যখন বিদ্যালয়ে যাই আমরা একটা ক্লাসমেটস বা সহপাঠীদের সাথে একটা বন্ধন সৃষ্টি করি, আমাদের শিক্ষকদের সাথে একটা বন্ধন সৃষ্টি করি, সেটা হচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক। তোমার বাবা মার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার পারিবারিক সম্পর্ক। তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী বা স্ত্রীর সাথে তোমার যে সম্পর্ক সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তাহলে এটাই বলছে যে সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। Relationships can also be fostered in workplace which may quickly change from professional to social। আচ্ছা, এইগুলো লেখার আগে আমাদের যে শব্দটা লিখতে হবে এই লাইনটা বোঝার আগে, সেটা হচ্ছে ফস্টার্ড। ফস্টার্ড শব্দটা লিখতে হবে। ফস্টার মানে হচ্ছে লালন করা। ফস্টার মানে হচ্ছে লালন করা। বলছে রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস। আমাদের সম্পর্ক আমরা ওয়ার্কপ্লেস বা কর্মক্ষেত্রে সৃষ্টি করতে পারি। আমাদের সম্পর্ক আমরা কর্মক্ষেত্রে সৃষ্টি করতে পারি।
যে সম্পর্কটা প্রথমে তো পেশাগত থাকে কিন্তু কুইকলি খুব দ্রুত এটা পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কতে পরিণত হয়ে যায়। আবার বলছি, কিছু কিছু সম্পর্ক আমাদের কর্মক্ষেত্রে সৃষ্টি হয় এবং এই সকল সম্পর্ক খুব দ্রুত আমাদের পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিণত হয়ে যায়। There are relationships also between human beings and animals. কিছু কিছু সম্পর্ক মানুষ এবং পশুর মাঝখানেও হতে পারে। পশু পাখির মাঝখানেও আমাদের সম্পর্ক হয় না? তোমার যদি একটা পেট ডগ, একটা বিড়াল থাকে, একটা পেট ডগ, একটা কুকুর থাকে, একটা বিড়াল থাকলো, কুকুর থাকলো, খরগোশ, টিয়া পাখি, এগুলোর সাথে তোমার একটা কানেকশন সৃষ্টি হয় না? সেটাই বলছে যে একজন মানুষের সাথে একটা পশু বা একটা পাখির সম্পর্ক হতে পারে। Between children and their toys that cannot part with. এবং তাছাড়াও একটা বাচ্চার সাথে একটা খেলনারও কিন্তু খুব সম্পর্ক হয়ে যায়, যে সম্পর্কটা তুমি আলাদা করতে পারবে না, পার্ট করতে পারবে না, যে সম্পর্কটা কি করতে পারবে না, আলাদা করতে পারবে না। ঠিক আছে, তাহলে কথা কি দাঁড়াচ্ছে? কথা দাঁড়াচ্ছে যে সম্পর্ক অনেক ধরনের হয়। একটা হচ্ছে পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক, কিছু সম্পর্ক হয় রক্তের সম্পর্ক, কিছু সম্পর্ক হয় বৈবাহিক সম্পর্ক, কিছু সম্পর্ক হয় সামাজিক সম্পর্ক, যেটা আমাদের বিদ্যালয়ে সহপাঠী, বন্ধু এবং শিক্ষকদের সাথে গড়ে ওঠে। আবার আমাদের কর্মক্ষেত্রে যে সম্পর্ক হয় সেটা খুব দ্রুতই পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিণত হয়। আবার কিছু কিছু সম্পর্ক হয় মানুষ এবং পশু পাখির মাঝে এবং বাচ্চাদের মাঝে এবং তার খেলনার মাঝেও সম্পর্ক সৃষ্টি হতে পারে, যে সম্পর্কের মাধ্যমে কখনোই তাদেরকে আলাদা করা যেতে পারে না, তুমি তাদেরকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, ওকে, প্লিজ 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 একটু তাড়াতাড়ি দরকার। কি দরকার আসাদুজ্জামান? আচ্ছা সবাই দেখো তো এই প্যারাগ্রাফটা ক্লিয়ার কিনা। এই যে এই প্যারাগ্রাফটা এখন করলাম, এইটা ক্লিয়ার কিনা, এই নাম্বার 2 প্যারাগ্রাফটা ক্লিয়ার কিনা। সবাই যদি 2 নম্বর প্যারাগ্রাফটা বুঝে থাকো লিখো 2 ডান। সবাই লিখো 2 ডান। ব্রেক কখন দিবেন? কিসের জন্য ব্রেক দিব? মাগরিবের আজানের নামাজ আজান দিছে? আজান দিলে না ব্রেক দিব। ইমরান হোসেনের প্রশ্নটা আমি বুঝতে পারিনি। ইমরান হোসেন কি জিজ্ঞেস করছো? আচ্ছা সবাই বলো 2 নম্বর প্যারাগ্রাফটা ডান হলে সবাই কমেন্টে লেখো 2 ডান। 2 ডান, ইয়েস ম্যাম 2 ডান। ঠিক আছে, ফ্রি হ্যান্ড লেখার টিপস দেন প্লিজ। আচ্ছা ফ্রি হ্যান্ড লেখার টিপস অন্যদিন দিব, আজকে আগে একটু প্যাসেজটা পড়ে নেই। ফ্রি হ্যান্ড লেখার টিপসের জন্য তোমার আগে গ্রামারের বেসিক ক্লিয়ার থাকতে হবে, এটাই হচ্ছে সর্বপ্রথম টিপস। বুঝতে পেরেছি অনেক সুন্দরভাবে। ঠিক আছে মিস, আরো 20 মিনিট বাকি। ঠিক আছে 20 মিনিট বাকি। আপু এটা কি ইউনিট 6 লেসন? আমার বইয়ে ইউনিট 5 লেসন 1 প্রতি বছর বই চেঞ্জ হয়। তোমাদের কার কাছে কোন বই আছে আমি বলতে পারছি না। আমার বইয়ে ইউনিট 5 লেসন 1, তাই সেটা লিখেছি। তোমার বইয়ে কোন ইউনিট তুমি একটু দেখে নাও ভাইয়া, সূচিপত্র দেখলেই পাবে। না আমাদের এখানে এখনো আজান দেয়নি, আমাদের এখানে আজান দিলে ক্লাস 8 এর ইংলিশ ক্লাস। আচ্ছা আসাদুজ্জামান তুমি যেহেতু বলেছো এই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং খুব দ্রুতই শীঘ্রই তোমাদের জন্য এই ক্লাস 8 এর ইংলিশ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আরেকবার সামারাইজ করতে বলেছে একজন, তার কথাটা একটু রেখে আমরা সামারাইজ করি। আমাদের এই প্যাসেজটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ বা পারিবারিক সম্পর্ক নিয়ে, এবং আমাদের প্রথমেই বলা আছে যে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেখানে বলেছে যে একজন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছে মানুষ হচ্ছে সামাজিক জীব। কেননা জীব যেমন বা একটা বন্যপ্রাণী যেমন তার নিজের সঙ্গের জন্য নিজের বিভিন্ন সহযোগিতার জন্য সম্পর্ক গঠন করে, মানুষও ঠিক একইভাবে নিজের সহযোগিতার জন্য নিজের শারীরিক এবং আবেগিক সহযোগিতার জন্য সে কি করে মানুষের সঙ্গ খোঁজে এবং সম্পর্ক গঠন করে। মানুষের সম্পর্কগুলো মানুষকে অস্তিত্ব দেয় এবং তার পাশাপাশি একজন মানুষের সম্পর্কগুলোই সে মানুষকে অনুপ্রেরণা দেয় জীবনে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে ভালো করার। পরবর্তী যে দ্বিতীয় প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে বলেছে সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, কোনোটা হতে পারে বৈবাহিক সম্পর্ক, কোনোটা হতে পারে রক্তের সম্পর্ক, কোনোটা হতে পারে সামাজিক সম্পর্ক, কোনোটা হতে পারে পেশাগত সম্পর্ক, এবং তাছাড়াও মানুষ এবং পশু পাখির মাঝে সম্পর্ক হয়, একটা বাচ্চার সাথে তার খেলনার সম্পর্ক হতে পারে। এটাই আমরা এতক্ষণ পড়লাম। এখন যাব পরের প্যারাগ্রাফে, দ্রুত একটু এগিয়ে যাব। All these relationships keeps us close to each other and provide us all kinds of support, love and affection. এই সম্পর্কগুলো আমাদেরকে একে অপরের খুব কাছাকাছি রাখে এবং আমাদেরকে সহযোগিতা, ভালোবাসা এবং অ্যাফেকশন, যত্ন দিয়ে থাকে। আচ্ছা, a person who has no family feels the pain of loneliness and isolation. একজন মানুষ যার কাছে পরিবার নেই সেই বুঝে একাকিত্বের কষ্ট কি, একা থাকার কষ্ট কি। There is no one to laugh or cry with him or her. কেউ থাকে না তোমার সাথে হাসার বা কান্না করার।
when we share our joy with someone, যখন আমরা আমাদের আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করি, it simply redoubles, এটা দ্বিগুণ হয়ে যায়। and when we suffer a loss, এবং যখন আমরা কোনো কষ্ট দিয়ে যাই বা কোনো ক্ষতির সম্মুখীন হই, and someone shares our sorrow, এবং যখন কেউ আমাদের এই দুঃখ কষ্টকে ভাগাভাগি করে, it lessens, তখন সেই দুঃখ বা কষ্টটা কি হয়, কমে যায়। রিলেশনশিপস আর thus needed for our emotional health, এবং এই জন্যই বলা হচ্ছে যে সম্পর্ক দরকার আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য। এই প্যারাগ্রাফটা আমরা আরেকবার পড়বো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দ লিখে নিব। প্যারাগ্রাফটা আমরা আরেকবার পড়বো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দ লিখে নিব। যদিও এই শব্দগুলো অনেকে জানতে পারো, কারণ খুবই সহজ সহজ শব্দ, বাট তাও লিখবো কারণ অনেকেই জানে না। অ্যাফেকশন, আইসোলেশন, redouble, lesson, আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ বলবো তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বলে দিব না। প্রোভাইড অর্থ হচ্ছে দেওয়া। যেমন আমি যদি বলি হি প্রোভাইডেড মি উইথ দ্য ম্যাটেরিয়ালস, অর্থাৎ সে আমাকে বস্তুগুলো দিয়ে সাহায্য করেছে বা সে আমাকে জিনিসগুলো দিয়ে সাহায্য করেছে। আচ্ছা আমরা এই প্যারাগ্রাফটা আরেকবার একটু দেখি, একটু ধীরে সুস্থে পড়ি। অল দিস রিলেশনশিপস, এই সকল সম্পর্ক, কিপস আস ক্লোজ টু ইচ আদার, আমাদের একে অপরের সাথে আমাদেরকে কাছাকাছি রাখে এই সম্পর্কগুলো। অ্যান্ড প্রোভাইডস আস, এবং আমাদের দিয়ে থাকে অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল ধরনের সহযোগিতা, লাভ, সকল প্রকার ভালোবাসা, এবং সকল প্রকার অ্যাফেকশন বা সকল প্রকার স্নেহ দিয়ে থাকে। তারপর বলছে আ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, একজন মানুষ যার পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, সে বুঝে একাকিত্বের কষ্ট কি। একজন মানুষ যার কাছে পরিবার নেই সে বুঝে একাকিত্বের কষ্ট কি, এবং আইসোলেশন বা আলাদা থাকার কষ্ট কি। আইসোলেশন মানে আলাদা থাকা বা আলাদা করা। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম অর হার, যার কোনো পরিবার নেই তার হাসি বা কান্না করার কোনো মানুষ থাকে না। when we share our joy with someone it simply redoubles, আমরা যখন আমাদের আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করি তখন এটা স্বভাবতই কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এবং যখন আমরা কোনো সাফার আর লস, যখন আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই, and someone shares our sorrow, এবং যখন কেউ আমাদের এই কষ্টগুলো ভাগাভাগি করে, it lessens, এটা হ্রাস পায়। relationships are thus needed for our emotional health, এবং আমাদের এই সম্পর্কগুলো কেন দরকার, আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, আমাদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই সম্পর্কগুলো খুব খুব খুবই দরকার। কথা বোঝা গিয়েছে? সবাই দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা। এটা হচ্ছে আমাদের 3rd নম্বর প্যারাগ্রাফ। সবাই যদি এটা বুঝে থাকো কমেন্ট করে জানাও 3 ডান। সবাই যদি এটা বুঝে থাকো কমেন্ট করে জানাও 3 ডান। আজান দিচ্ছে, আমরা সবাই একটু 2 মিনিট চুপ থাকবো। দিব একটু পরে।
আচ্ছা, আমাদের আজান শেষ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অবশ্যই আমি নামাজে বিরতি দিব, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই মুসলমান যারা আছে আমরা অবশ্যই নামাজ পড়ি, সেটা নিয়ে কোনো কথা না। ব্যাপার হচ্ছে যে কোনো মেয়ে বোরখার উপরে কারো, কোনো একটা ছেলে মানুষ হোক পুরুষ মানুষ হোক, তার নিয়ত ডিপেন্ড করে না যে একটা মেয়ে কি পরছে, সে কি বোরখা পরছে নাকি সে শাড়ি পরলো নাকি সে প্যান্ট শার্ট পরলো, কি পরলো, এইটার উপর কোনো পুরুষ মানুষের কোনো হাত নেই। মানে পুরুষ মানুষের খারাপ আচরণের জন্য একটা নারীর পোশাক কখনো দায়ী হতে পারে না। কারণ আমি তো বোরখা পরেও দেখেছি, আর যখন আমি বোরখা পরতাম না আমি তখনও দেখেছি যে মানুষের চিন্তা ভাবনা কীরকম হতে পারে, মানুষের চিন্তাভাবনা কীরকম হতে পারে। আমি তো বোরখা যখন পড়তাম না তখনও দেখেছি, বোরখা এখন পড়ি এখনও দেখছি। তাই কখনো তোমরা এই কাজটা করবা না যে একজন নারীকে, তোমার মাকে, তোমার বোনকে বা রাস্তার কোনো মেয়ে যার সাথে কোনোদিন খারাপ কিছু হয়েছে তাকে দোষ দিবা যে তোমার কাপড়ের জন্য হয়েছে, কোনোদিন না। কারণ যাদের মস্তিষ্কের চিন্তাভাবনা খারাপ, যাদের চিন্তা খারাপ, যাদের মাইন্ড খারাপ, সে সব জায়গায় খারাপ, সে সব জায়গায় খারাপ। আমি যখন বোরখা পড়তাম না তখন বলতে বোরখা পরে আসলে আপনার ক্লাসে কেউ খারাপ কমেন্ট করবে না। এখন আমার তাদের কাছে প্রশ্ন যে বোরখা পরে আসার পর কেন ক্লাসে খারাপ কমেন্ট? এটাকে আমি পড়াচ্ছি নাকি অন্য কিছু করছি? অবশ্যই আমি তোমাদের পড়াচ্ছি, তাই না? এই জিনিসগুলো শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না। টিচিং একটা মহৎ পেশা। আমাদের যে নবী ছিল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও একজন কি শিক্ষক ছিল। শিক্ষকতার মতো পেশা, ভালো কোনো পেশা আমি নিজে মনে করি না আছে, এবং আমারও খুব ভালো লাগে এই পেশাটা। এই জন্য না যে আমি নিজে একজন শিক্ষকের জন্য, ঠিক আছে? শিক্ষকতা একটা ভালো পেশা, এটাকে তোমাদের সম্মান করা উচিত। এবং আমাদের কাজ তোমাদেরকে শুধু এই যে পাঠ্যবস্তুর বই আছে এই শিক্ষা দেওয়া না, তার পাশাপাশি যে মানবিক শিক্ষাগুলো আছে, যে ভদ্রতাগুলো আছে, এগুলো তোমাদের শেখানো উচিত। একটা মেয়েকে যদি বলতে হয় যে বোরখা পরো, একটা ছেলেকেও বলতে হবে যে তুমি তোমার মনটাকে পরিষ্কার করো। আমি আমার ক্লাসে অনলাইনে হয়তো আমি এগুলো টলারেট করি, বাট বিলিভ মি, আমার সামনে আমার কোনো স্টুডেন্ট আমার সাথে দুটা খারাপ কথা বলবে এই সাহস আমি কোনোদিন দিই না, এবং আমি কোনোদিন দিব না। আমি শ্রেণীকক্ষে তাদের শিক্ষক, আমি বিদ্যালয়ে, আমি কোচিংয়ের যে ক্লাসগুলো চলছে সেখানে আমি শিক্ষক। হয়তো বা কোচিংয়ের বাইরে এসে যদি কোনো বিপদে পড়ে আমি সবার আগে এগিয়ে যাব, বা আমি তার সমস্যায় তাকে সাহায্য করব। বাট এর মানে এই না যে আমি তোমাদের শিক্ষক হয়ে তোমরা যা বলবা সেটা শুনতে আমি বাধ্য। সবচেয়ে বড় কথা যে পাঠ্যগত শিক্ষা বা পুস্তক থেকে যে শিক্ষা গ্রহণ করছে, এই শিক্ষাই সবসময় সবকিছু দিবে না তোমাকে। তুমি তোমার জীবনের ফল কিন্তু তোমার কর্মের মাধ্যমে পাবা, ঠিক আছে? আচ্ছা, আমি তো কারো কথা কোনোদিন কোনো কিছু মাথায় নেই না। এটা হচ্ছে আমার একটা কি বলা যায়, একটা ভালো বৈশিষ্ট্য বলা যায় যে আমি কারো কোনো কথা কোনোদিন মাথায় নেই না, আমার বাবা মা ছাড়া। এখন কথা হচ্ছে যে আমি ভালো পড়াই, এই যে অনেকেই কমেন্ট করছে আপু ভালো পড়ান, আপনি বুঝালে বুঝি, এত সহজ করে কিভাবে বুঝান? আলহামদুলিল্লাহ আমি বুঝাতে পারি, তোমরা বুঝতেছো, দ্যাটস অল ফর মি। তোমাদেরকে তো আমার এগুলো বলার কোনো দরকার নেই যে তোমরা এমন হও, তোমরা ভালো হও, খারাপ হও, বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। বাট যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসগুলো দেখছে, এবং শিক্ষার্থীর পাশাপাশি যদি কোনো শিক্ষার্থীর বাবা মা ক্লাসটা দেখে থাকে, আমি তাদের কাছে দয়া করে অনুরোধ করব যে একজন ছেলে বা মেয়ে কোন পথে যাচ্ছে সেটার খেয়াল অবশ্যই আপনারা নেবেন। সে একটা লাইভ ক্লাসে এসে শিক্ষককে যদি এই ধরনের কথা বলতে পারে, এর মানে সে আরও অনেক কিছু করতে পারে। ওকে, তাহলে এখন হচ্ছে তোমরা যেহেতু সবাই নামাজে বিরতি চাচ্ছ, অবশ্যই সবাই নামাজ পড়বে, আমারও নামাজ আছে, তাই কি করবো, একটু নামাজে বিরতি দিয়ে নিব। আমাদের এখন বাজে হচ্ছে 6:47। আমরা হচ্ছে ঠিক 7টার সময় আবার ক্লাসে ফিরে আসবো, ঠিক আছে? 7টার সময় আবার ক্লাসে ফিরে আসবো। সবাই ঠিক 7টার সময় চলে আসবে, কেননা আমরা 7টার সময় আবার ক্লাসটা শুরু করে প্যাসেজটা কমপ্লিট করবো এবং যতগুলো এক্সারসাইজ আছে সবগুলো প্র্যাকটিস করব। আচ্ছা পারভেজ হাসান, আমি বিরতি শেষে এসে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে?
শিক্ষার্থীরা চলে আসো, ফিরে আশা করি তোমাদের সবার নামাজ হয়ে গিয়েছে। আমি চলে এসেছি, সবাই চলে আসো। আমি চলে এসেছি, সবাই চলে আসো। আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা যারা ক্লাস থেকে চলে গিয়েছে তোমার সেই সকল বন্ধু বান্ধবীদের শুভাকাঙ্ক্ষীদের একটু মেনশন করে দিবে দ্রুত, ঠিক আছে? একটু মেনশন করে দিবে। আমরা আমাদের আগের পরের প্যাসেজটাতে প্যারাগ্রাফে চলে যাব। আমরা লাস্ট যে প্যারাগ্রাফটা পড়ে গিয়েছিলাম সেখানে বলেছিল যে সম্পর্কগুলো কি করে আমাদেরকে একে অপরের কাছাকাছি আনে, আমাদেরকে ভালোবাসা, সহযোগিতা এবং স্নেহ দেয়। কি দেয়? ভালোবাসা, সহযোগিতা এবং স্নেহ দেয়। তারপর বলেছে একজন পার্সন বা একজন মানুষ যার কি কোনো পরিবার নেই সে বুঝে একাকিত্বের কষ্ট কি, একা থাকার কষ্ট কি। কেননা যার কোনো পরিবার নেই তার হাসি বা কান্না করার কোনো মানুষ থাকে না। সে তার কষ্টগুলো, দুঃখগুলো বা তার আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করতে পারে না। এবং এখানে আরও বলা আছে যখন আমরা আনন্দগুলো ভাগাভাগি করি আনন্দগুলো দ্বিগুণ হয়ে যায়, এবং কষ্টগুলো যখন ভাগাভাগি করি তখন আমাদের কষ্টগুলো কমে যায়। এবং তাই বলেছে যে সম্পর্কগুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনেক দরকার। যাদের ভালো সম্পর্ক থাকে না তারা ডিপ্রেশনে চলে যায়, তারা অ্যাংজাইটি হয়, তাদের বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু যাদের ভালো সম্পর্ক থাকে, সেটা ফ্যামিলিয়াল সম্পর্ক হোক বা সেটা ইন্টিমেট রিলেশন হোক, যেই সম্পর্কই হোক, সেটা তোমাকে সুস্থ রাখবে, শুধু শারীরিকভাবে না মানসিকভাবেও সুস্থ রাখবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি পরের প্যারাগ্রাফটাতে চলে যাচ্ছি। To build relationships, সম্পর্ক গঠন করার জন্য we need to have trust and respect for each other. আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, সম্মান এবং ট্রাস্ট, বিশ্বাস থাকতে হবে। অ্যান্ড লাভ এবং ভালোবাসা থাকতে হবে where this is need, যেখানে দরকার আছে। আবার বলছি লাইনটা, টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক গঠন করার জন্য আমাদের কি লাগবে? উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, একে অপরের প্রতি রেসপেক্ট বা সম্মান থাকতে হবে। অ্যান্ড লাভ ওয়ার দিস ইজ নিডেড, এবং সেখানে আমাদের ভালোবাসা লাগবে যেখানে দরকার। যেখানে ভালোবাসা দরকার সেখানে ভালোবাসাও দিতে হবে। সব সম্পর্কে তো ভালোবাসা দরকার হয় না, কিন্তু কিছু কিছু সম্পর্ক যেখানে ভালোবাসা দরকার সেখানে ভালোবাসাও দিতে হবে। We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. আচ্ছা, এই বাক্যটা বোঝার জন্য আমাদের একটা শব্দ লিখতে হবে, সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভ শব্দটা লিখতে হবে। আগেরগুলো পড়াবেন না? আগের কোনগুলো ভাইয়া? আমরা ধাপে ধাপে সব অধ্যায় শেষ করেছি এবং এই অধ্যায় শুরু করেছে একদম প্রথম থেকে, প্রথম লেসন থেকে। আচ্ছা প্লিজ আমরা আবার পড়াটায় আবার লাইনটা বুঝি। বলেছে উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারবো না, অথবা পজিটিভ অর্থাৎ অধিকারী দেখাতে পারবো না বা মালিকানা কারোর প্রতি দেখাতে পারবো না, যদি আমরা ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ এন এফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা এফেক্টিভ বা কার্যকরী রিলেশনশিপ গঠন করতে চাই, যদি আমরা একটা কার্যকর সম্পর্ক গঠন করতে চাই, তাহলে আমরা স্বার্থপর বা পজিটিভ, অধিকারী বা মালিকানা সূচক হলে হবে না, অধিকারী বা মালিকানা সূচক হলে হবে না। উপরের লাইনটা আমি পড়েছি ভাইয়া, তুমি একটু দেরি করে ফেলেছো, 7টা আসতে বলেছিলাম, একটু দেরি হয়েছে। আচ্ছা, তারপর বলছে বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার উইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল। আমরা প্রায় মানুষদেরকে দেখি ঝগড়া করতে এবং লড়াই করতে, যেটা শুধুমাত্র মিজারি, দারিদ্রতা নিয়ে আসে এবং লস, ক্ষতি নিয়ে আসে, আর কিছুই না। তারপর আবার পড়ছে এই প্যারাগ্রাফটা, সবাই দেখো। সম্পর্ক গঠন করার জন্য আমাদের বিশ্বাস এবং সম্মান থাকতে হবে এবং ভালোবাসা লাগবে যেখানে এটা প্রয়োজন আছে। আমরা যদি স্বার্থপর বা মালিকানা সূচক হই তাহলে আমরা কোনোদিনই একটা কার্যকর সম্পর্ক গঠন করতে পারবো না।
বাট মাঝে মাঝে আমরা দেখি কিছু কিছু মানুষ ঝগড়া লড়াই করে, কেন? তাদের নিজেদের স্বার্থে করে, এবং তখন কি হয়, তখন শুধুমাত্র মানুষের জীবনগুলোতে মিজারি, দারিদ্রতা আসে এবং লস, ক্ষতি আসে, আর কিচ্ছু হয় না। কি হয়? ক্ষতি আর দারিদ্রতা হয়। ঠিক আছে, সবাই দেখো তো 4 নম্বর প্যারাগ্রাফটা ক্লিয়ার কিনা। যদি প্যারাগ্রাফ 4 ক্লিয়ার হয় তাহলে কমেন্টে বলো 4 ডান। যদি প্যারাগ্রাফ ক্লিয়ার হয় কমেন্টে বলো 4 ডান। ক্লাসটা শেষ হবে আরো 40 মিনিট পরে। যারা যারা এসএসসি 2025 ব্যাচের ক্লাস চাচ্ছ তাদের জন্য সুখবর হচ্ছে আগামীকালকে দুপুর 2:30-এ, আগামীকাল দুপুর 2:30-এ আমি এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটা লাইভ ক্লাস নিব, একটা ফ্রি লাইভ ক্লাস নিব আগামীকালকে দুপুর 2:30-এ। যারা যারা এসএসসি ব্যাচের আছো, এসএসসি 2025, এসএসসি 2026, বা তুমি যে এসএসসি ব্যাচই হও না কেন, তুমি এই কথাটা কি করবা? জানিয়ে দিবে। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দিবে। না, আমি সামারাইজ করে দিচ্ছি, ওয়েট। অল ক্লিয়ার ম্যাম, 4 ডান। ওকে, আলহামদুলিল্লাহ, আমি সামারাইজ করে দিচ্ছি, নো ওয়ারিজ। প্রথমে যাই আমরা একদমই বইয়ের প্রথমে। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফে বলেছে আমরা কি, আমরা হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব। এটা কে বলেছে? এটা হচ্ছে আমাদের যেই অ্যারিস্টটল সাহেব ছিল, অর্থাৎ দার্শনিক অ্যারিস্টটল, সে বলেছে মানুষ হচ্ছে সামাজিক জীব। এবং তারপর বলেছে কেন মানুষকে জীব বা পশুর সাথে তুলনা করা হচ্ছে। তখন সে আরো ব্যাখ্যা দিল, যারা বন্য প্রাণী আছে তারা কি করে, তারা সঙ্গ খুঁজে তাদের শারীরিক এবং মানসিক সহযোগিতার জন্য, এবং মানসিক এবং শারীরিক সহযোগিতার জন্য যেমন পশু পাখি তাদের সঙ্গ খুঁজে, ঠিক একইভাবে আমরা মানুষরাও সঙ্গ খুঁজি, এবং এটা সহজাতভাবেই হয়, অর্থাৎ এটা অটোমেটিক্যালি ন্যাচারালি হয়, এটা কেউ ইচ্ছাকৃতভাবে করে না। এবং একটা সম্পর্কই মানুষের জীবনকে অস্তিত্ব দেয় এবং মানুষকে অনুপ্রেরণা দেয় তার শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে ভালো করার। বোঝা গিয়েছে সবাই? পরের প্যারাগ্রাফ নাম্বার 2-তে বলেছে যে কি সম্পর্ক অনেক ধরনের হয়, কোনোটা হচ্ছে পারিবারিক, কোনোটা ঘনিষ্ঠ, কোনোটা বৈবাহিক, কোনোটা রক্তের সম্পর্ক। কিছু কিছু সম্পর্ক হয় সামাজিক, যেমন বন্ধু, তারপর শিক্ষক এবং সহপাঠীদের সাথে। কিছু কিছু সম্পর্ক হয় পেশাগত, যেটা হচ্ছে কর্মক্ষেত্রে হয়। এবং পেশাগত সম্পর্ক কি হয়, খুব দ্রুতই সামাজিক সম্পর্কে পরিণত হয়ে যায়। তারপর বলা হচ্ছে যে কিছু কিছু সম্পর্ক হয় মানুষ এবং পশু পাখির মাঝে, কিছু কিছু সম্পর্ক হয় বাচ্চা এবং তার খেলনার মাঝে, অর্থাৎ সম্পর্ক অনেক রকম হতে পারে। 3 নম্বর প্যারাগ্রাফে বলেছে সম্পর্ক আমাদেরকে কাছাকাছি আনে, সম্পর্ক একজন মানুষকে মানসিক শান্তি দিতে পারে, কেননা সেই ব্যক্তি যার একটা ভালো সম্পর্ক আছে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে, সে তার দুঃখ কষ্ট দুটোই ভাগাভাগি করতে পারে। দুঃখ ভাগ করলে কমে যায় এবং আনন্দ ভাগ করলে কি হয়, বৃদ্ধি পায়। এবং লাস্ট প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফে বলা আছে যে সম্পর্ক যদি আমাদের এস্টাবলিশ বা গঠন করতে হয়, অবশ্যই সেখানে বিশ্বাস, ভালোবাসা থাকতে হবে, এবং সেখানে কোনো ধরনের আত্মস্বার্থপরতা বা মনে করো যে কোনো ধরনের পজিটিভনেস থাকা যাবে না। এবং আমরা মাঝে মাঝেই দেখি যে অনেকেই ঝগড়া করে, লড়াই করে, যেই ঝগড়ার লড়াই মানুষের জীবনে শুধুমাত্র দারিদ্রতা এবং ক্ষতি নিয়ে আসে, আর কিছু নিয়ে আসে না। ঠিক আছে, খুবই সহজ একটা প্যাসেজ, খুবই সিম্পল, মাত্র 4টা প্যারাগ্রাফে, ছোট প্যারাগ্রাফগুলো খুব ইজিলি করে খুব সহজ শব্দ দিয়ে তৈরি করা হয়েছে। এই প্যাসেজটা কোনোভাবেই কোনো কঠিন প্যাসেজ না, এটা খুবই সহজ সাবলীল একটা প্যাসেজ। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো কিনা এবার কমেন্ট করে জানো, আমি সামারি করে দিয়েছি। নাফিসা রশিদ মোহনা, এই তো তোমার নাম নিয়ে ফেললাম। কেমন আছো মোহনা? কোন গ্রুপের ক্লাস হবে? কমার্সের। এটা তো ইংলিশ ক্লাস, এই ক্লাস সবাই করতে পারবে। ইউটিউব এবং ফেসবুক থেকে কমেন্ট চাচ্ছি, কারা কারা বুঝতে পেরেছো, তোমাদের কিছু কমেন্ট নিয়ে নিই। অনেক অনেক থ্যাঙ্কস ম্যাম এত সুন্দর করে বোঝানোর জন্য। ওয়েলকাম ইসরাত জাহান আপু, কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ বলেন তাহলে ভালো হবে। এখন বলেন। আচ্ছা, এখন বলবো অন্তর আহমেদ। আমি তো আসলে এখন বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার সবগুলো প্যাসেজ মনে নাই। তোমার জন্য এখন আবার মনে করো সূচিপত্রে যাওয়া লাগবে। আজকের ক্লাসে আমরা যেটা প্র্যাকটিস করতে এসেছি সেটা একটু প্র্যাকটিস করি, আমরা সাজেশন নিয়ে না হয় অন্য কোনো ক্লাসে কথা বলবো। ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাফিসা রশিদ। আচ্ছা, সবাই বলো তো এটা বুঝতে পেরেছো কিনা। যারা যারা সাজেশন চাচ্ছ তারা আমাদের কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবে, কারণ কোর্সে আমরা সাজেশন দিই, এবং যারা ভর্তি হয়নি সমস্যা নেই, তাদেরকে আমি কোনো একটা ক্লাসে সাজেশন জানিয়ে দিব।
আচ্ছা ইংলিশ ক্লাসটা কোন কোন দিন হয় জানাবেন প্লিজ। আচ্ছা ইংলিশ ক্লাসটা কোন দিন হয় এটা কোনো নির্দিষ্ট দিন নেই, প্রতিদিন আমাদের ফেসবুক পেজে রুটিন পাবলিশ করা হয় এবং আমাদের ইউটিউবে রুটিন পাবলিশ করা হয় যে আগামীকালকে কোন কোন ক্লাস হবে। চেক করবে যদি দেখো যে আগামীকালকে আমার ইংলিশ ক্লাস আছে, সামিয়া ম্যাম নাম জানো হয়তো বা সবাই, নাম দেখলে বুঝতে পারবে যে আগামীকালকে আমার ক্লাস আছে কিনা, যদি থাকে তাহলে ক্লাসে চলে আসবে, আর যদি না থাকে তাহলে বুঝবে যে ক্লাস নেই। ঠিক আছে, এটা তো কোনো ফিক্সড রুটিন না, আমরা প্রতিদিনই হচ্ছে সব টিচারদের কর্মব্যস্ততার কারণে আলাদা আলাদাভাবে টাইম ফিক্স করা হয়। ওয়ালাইকুম আসসালাম আবিদ হোসেন, ইউ আর টু লেট। ইয়েস ইউ আর টু লেট। আচ্ছা ম্যাম আমার নাম প্লিজ। ওকে প্রিয়া তোমার নাম নিয়ে ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহিম। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। আচ্ছা উইথ ক্লু উইদাউট ক্লু রিঅ্যারেঞ্জের ক্লাস অবশ্যই 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 নিব, টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ সামনে আমরা উইথ ক্লু উইদাউট ক্লু এর ক্লাস নিব শাকিল আহমেদ। ঠিক আছে, আজকে ক্লাস শেষ না, আজকে ক্লাস মাত্র শুরু, এখন আমরা হচ্ছে এমসিকিউ সমাধানে যাব। তাহলে চলো দেরি না করে এমসিকিউ সমাধান করে ফেলি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করে নাও। ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল ইন্ডিকেটস দ্যাট। এই বাক্যটা দিয়ে কি নির্দেশ করা হচ্ছে? একজন মানুষ প্রাকৃতিকভাবেই বা পরিবেশগতভাবেই সামাজিক জীব। একজন মানুষ প্রাকৃতিকভাবেই বা পরিবেশগতভাবেই সামাজিক জীব, এটা বলতে কি নির্দেশ করছে? হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইন্ডিকেটস? শিহাব মণ্ডল তোমার নাম বলে ফেলেছি। ঢাকা থেকে হয় ক্লাসগুলো? হ্যাঁ ঢাকা থেকে হয়। এসএসসি 2025-এর জন্য কোনো কোর্স আছে? হ্যাঁ আছে, আমাদের এইচএসসি 2025-এর জন্য কোর্স আছে এবং আমাদের সেই কোর্সে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, প্রায় 1 মাস হয়ে গিয়েছে। ওকে অপশনসগুলো দেখি। ম্যান ইজ ফোর্স টু লিভ ইন আ সোসাইটি। মানুষদেরকে ফোর্স বা বাধ্য করা হয় একটি সমাজে থাকার জন্য? না। আনলাইক অ্যানিমালস ম্যান ফর্মস সোসাইটি। মানুষ সমাজ তৈরি করে। ন্যাচারালি ম্যান ক্যান নট গো আগেনস্ট সোসাইটি। মানুষ কোনোভাবেই সোসাইটি বা সমাজের বিপরীতে যেতে পারে না। ম্যান হ্যাজ আ প্রিডিসপোজিশন টু ফর্ম কমিউনাল বন্ড। কেউ কি অ্যান্সার দিতে পারবে? তোমরা একটা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো সবাই। আচ্ছা অভি বলেছে 4, পুতুল বলেছে 2, প্রেম ইসলাম বলেছে 3, জাকিরুল বলেছে 1। মানে 1 2 3 4 প্রত্যেকটা অ্যান্সার এসেছে, মানে কোনো একটা নির্দিষ্ট অ্যান্সারে তোমরা পোষাতে পারোনি। ঠিক আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন অ্যাডমিশন নেওয়া যাবে এইচএসসি 25 কোর্সে। আমাদের যে অফিসের নাম্বার আছে 01787 6 এই নাম্বারে কল দাও। কল দিলে তুমি জানতে পারবে কিভাবে কোর্সে ভর্তি হতে হবে বা কী আসবে বিষয়। আর যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড আছে তুমি আগের ক্লাসগুলো দেখে করতে পারবে। ঢাকা কোন জায়গা থেকে ক্লাসগুলো হয়? আমাদের এটা মিরপুর শেওড়াপাড়া থেকে ক্লাসগুলো হয়। আচ্ছা আমরা দেরি না করে আমরা এটার উত্তরটা দেখে ফেলি। 1 নাম্বার হবে না, 2 নাম্বার হবে না, কারণ মানুষ তো আর সমাজ গঠন করে না, সমাজ হচ্ছে মানুষকে গঠন করে। আচ্ছা ন্যাচারালি ম্যান ক্যান নট গো আগেন্স্ট সোসাইটি, এটাও বুঝতে পারছি যে মানুষ কি সমাজের বিরুদ্ধে যেতে পারে না, এটাও বুঝায়নি। কি বুঝিয়েছে? যে মানুষ প্রাকৃতিকভাবেই কি করে সম্পর্ক সৃষ্টি করে, এই জন্য মানুষকে সামাজিক জীব বলতেছে। কেননা জীবরাও কি নিজের সহজাত কারণেই সম্পর্ক সৃষ্টি করে। প্রিডিসপোজিশন মানে হচ্ছে এখানে প্রিডিসপোজিশন বলতে বোঝাচ্ছে প্রাকৃতিকভাবেই। কমিউনাল মানে হচ্ছে সাম্প্রদায়িক।
সাম্প্রদায়িক মানে কি? সামাজিক। সাম্প্রদায়িক মানে কি? সাম্প্রদায়িক মানে হচ্ছে সামাজিক। ওকে, কোর্স ফি কত জানাবেন প্লিজ, কষ্ট করে একটু এই নাম্বারটাতে কল দিয়ে জেনে নাও যে কোর্স ফি কত। তুমি এখনই কল দিতে পারবে, এই মুহূর্তে কল দাও, কল দিয়ে জিজ্ঞেস করো কোর্স ফি কত। এখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছাড় চলে, তো ছাড়ের সময় এক এক রকম কোর্স ফি থাকে, ছাড় ছাড়া আরেক রকম কোর্স ফি থাকে। আচ্ছা, বাক্যটা কি দাঁড়াচ্ছে? ম্যান হ্যাজ প্রিডিসপোজিশন টু ফর্ম কমিউনাল বন্ড। মানুষ প্রাকৃতিকভাবে সামাজিকভাবে সামাজিক জীব, মানে মানুষ প্রাকৃতিকভাবে সম্পর্ক সৃষ্টি করে। এই বাক্যে দিয়ে বোঝানো হয়েছে মানুষের কি আছে? মানুষের প্রবণতা আছে, মানুষের প্রবণতা আছে সাম্প্রদায়িক বন্ধন সৃষ্টি করার। ইয়েস, অ্যান্সার হচ্ছে 1-এর 4। বুঝতে পেরেছি সবাই? নুজহাত জাহান কেমি বলছে আজকে আমার ফার্স্ট ক্লাস। ওয়েলকাম টু দ্য ক্লাস নুজহাত। আমি আশা করি তুমি ক্লাসটা দেখে উপকৃত হবে। এই ক্লাসটা এইচএসসি 24 সহ সবাই করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ন্যারেশনের ক্লাসও হবে, সমস্যা নেই। আজকে যেটা হচ্ছে এটা একটু করতে হবে মনোযোগ দিয়ে। আচ্ছা, পরের এমসিকিউটাতে যাব। পরের এমসিকিউটাতে বলছে সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ, হোয়াট ডাজ ওয়ান্স রেফার্স টু। আচ্ছা, আমরা একটা লাইন পড়েছিলাম প্যাসেজে, এই লাইনটাতে একটু যাব। আমরা এই পুরো লাইনটা যখন পড়বো তখন আমরা ভালো ধারণা পাবো যে এই বাক্যটা দিয়ে কি বুঝিয়েছে। এই দেখো, এই বাক্যটার কথা বুঝিয়েছে। সাম আর সোশ্যাল দ্য ওয়ান্স উই হ্যাভ, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ। কিছু কিছু সম্পর্ক কেমন হয়? কিছু কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক হয়। আপনি সেকেন্ড পেপারের ক্লাস নেবে ভালো তো? কেন আমি সেকেন্ড পেপারের ক্লাস নেবো? সেকেন্ড পেপারের ক্লাস তো নিচ্ছেই মানিক স্যার, সবার কলিজার স্যার। হি ইজ দ্য বেস্ট টিচার ভাই, সে আমারও শিক্ষক, সে অনেক ভালো পড়ায়। আচ্ছা, নামাজের পরে এসে বলবেন বলেছিলেন কি বারে এইচএসসি ক্লাস। আচ্ছা, কয়টার সময় ক্লাস? আমি তো বলে ফেলেছি, বাট তুমি আসতে হয়তো দেরি করে ফেলেছো। আসলে আমাদের এই ক্লাসের নির্দিষ্ট কোনো রুটিন নেই যে আমি কবে ক্লাস নিচ্ছি, কয়টার সময় নিচ্ছি, এটা ফিক্স না। তুমি প্রতিদিন চেষ্টা করবে 9টা থেকে 10টার মধ্যে আমাদের পেজটা একবার ঘুরে যাওয়ার। যখন পেজটা ঘুরবে তখনই তুমি দেখতে পাবে যে আগামীকালকে কি কি ক্লাস আছে। যদি তোমার ইংরেজি প্রথম পত্র ক্লাসের দরকার হয়, তুমি দেখবে পুরোটাই যে আমার নাম আছে কিনা, বা এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস আছে লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে বুঝবে যে আমার ক্লাস আছে, আর না থাকলে বুঝবে যে ক্লাস নেই। কোর্সে কত টাকা আমি বলেছি, আমি বলে দিয়েছি যে কোর্সের যে কোনো বিষয় জানার জন্য 01787-6টা-0 নাম্বারে কল দাও। আচ্ছা, ওকে, সবাই একটু দেখবো আমরা যে লাইনটাতে ছিলাম। এই বাক্যটার কথা বলেছে সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ। বলেছে যে অনেক ধরনের সম্পর্ক আছে, কিছু সম্পর্ক হয় সামাজিক, যেই সম্পর্ক আমাদের আছে উইথ ফ্রেন্ডস, যেই সম্পর্ক আমাদের কাদের সাথে আছে? বন্ধুদের সাথে। তাহলে এখানে ওয়ান্স বলতে কি বুঝিয়েছে? এখানে ওয়ান্স বলতে কি বুঝিয়েছে? এটার উত্তর যে আজকানা সেও দিতে পারবে, যে বোবা এটার উত্তর সেও বলতে পারবে। বলো এটার উত্তর কি? ওয়ান্স বলতে কি বুঝিয়েছে? ওয়ান্স বলতে কি বুঝিয়েছে? এখানে ওয়ান্স বলতে কি বুঝিয়েছে? আপনার নামটা কি? আমার নাম সামিয়া আফরোজ রিদি। তোমরা রুটিন যারা দেখতে চাও তারা দেখবে যে সামিয়া ম্যাম লেখা আছে কিনা। যারা এই যে ইংরেজি প্রথম পত্র ক্লাসের কথা বারবার বলছো, সামিয়া ম্যাম লেখা থাকবে, ঠিক আছে? সামিয়া ম্যাম, ঠিক আছে? এখানে ওয়ান্স বলতে কি বুঝাচ্ছে? কে বলবে? কেউ বলবে না ভাই? এতক্ষণ কষ্ট করিয়ে পড়ানোর পর যদি তোমরা অ্যান্সার দিতে না পারো। এসিটা কততে? একটু 25-এর নিচে দিয়ে তো, প্রচন্ড গরম লাগছে এখানে। আচ্ছা, এখানে ওয়ান্স বলতে বোঝাচ্ছে যে আমার অনেক ধরনের সম্পর্ক থাকে, কিছু হচ্ছে সামাজিক সম্পর্ক, যে সকল সম্পর্ক আমাদের আছে আমাদের স্কুলের সহপাঠীদের সাথে। তাহলে ওয়ান্স মানে কি? ওয়ান্স বলতে বুঝিয়েছে রিলেশনশিপস। ওয়ান্স বলতে বুঝিয়েছে রিলেশনশিপস। ওয়ান্স বলতে বুঝিয়েছে রিলেশনশিপস, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশনের ক্লাস যারা চাচ্ছ, মডিফায়ারের ক্লাস যারা চাচ্ছ, মানিক স্যার ক্লাস নেবে, সমস্যা নাই। আর ন্যারেশন আর মডিফায়ার ইংলিশ সেকেন্ড পেপার আমার দুইটা সবচেয়ে পছন্দের টপিক। স্পেশালি মডিফায়ারটা আমার খুব পছন্দ। সবাই অনেক কঠিন মনে করে, বাট এইটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাই।
যারা যারা ক্লাসটা শেয়ার করুন, একটু কষ্ট করে শেয়ার করো। আমরা যেহেতু ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, তোমাদের একটা শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা দিতে পারে। আচ্ছা, ওকে, পরেরটা দেখো। দ্য ওয়ার্ড ফিলোসফার ইমপ্লাইজ। ফিলোসফার বলতে কি বোঝায়? ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। দার্শনিক কে? দার্শনিক কে? হু ইজ দার্শনিক? দার্শনিক কে? রিয়েলিস্ট, বাস্তববাদ, থিঙ্কার যে চিন্তাশীল, ড্রিম মেকার যে স্বপ্ন তৈরি করে, নাকি লজিক? দার্শনিক কাকে বোঝায়? কে অ্যান্সার দিবে? যে সবার আগে সঠিক উত্তর দিবে তার জন্য থাকবে অনেক অনেক দোয়া। দার্শনিকের কাজ কি বলতো? দার্শনিক কি করে? দর্শন করে, কিছু দেখে। দার্শনিক কি করে বলতো? দার্শনিক হচ্ছে এটাকে সবার আগে সঠিক উত্তর দিয়েছে তাসকিন আহমেদ অন্তর। ক্ল্যাপ ফর তাসকিন আহমেদ অন্তর, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। দার্শনিক হচ্ছে সে চিন্তা করে, যে চিন্তাশীল, তাই না? যে কোনো কিছু নিয়ে গবেষণা করে, চিন্তা করে, সেই হচ্ছে দার্শনিক। তাহলে অ্যান্সার হচ্ছে থিঙ্কার। অ্যান্সার হচ্ছে থিঙ্কার। ইসরাত জাহানের উত্তরটি ভুল হয়েছে আপু, চেষ্টা করতে হবে নেক্সট টাইম যেন সঠিক উত্তর দেওয়া যায়, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে আর ভুল করা যাবে না। পরের প্রশ্নে যাচ্ছি। হিউম্যান রিলেশনশিপস মেক্স আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ ড্যাশ। মানুষের মাঝের যে সম্পর্কগুলো আছে এগুলো আমাদের অস্তিত্বকে পৃথিবীতে ড্যাশ করে। পৃথিবীতে আমাদের অস্তিত্বগুলোকে কি করে? আমাদের এই সম্পর্কগুলো আমাদের অস্তিত্বকে পৃথিবীতে কি করে? সিগনিফিকেন্ট, এফেক্টিভ মানে কার্যকর, অথেন্টিক নাকি লজিক্যাল? সিগনিফিকেন্ট, এফেক্টিভ, অথেন্টিক, লজিক্যাল। সিগনিফিকেন্ট, এফেক্টিভ, অথেন্টিক, লজিক্যাল। সবার আগে অ্যান্সার কে দিবে? অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই বলবা যে কোনটার অ্যান্সার দিচ্ছ, এ বি সি ডি ই ডি, কোনটার অ্যান্সার দিচ্ছ বলতে হবে। আচ্ছা, মাহিন, প্রসেনজিৎ, অন্তর সবার আগে উত্তর দিয়েছে মাহিন। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো, দেখো তোমরা সবাই কোথায় ভুল করছো। বলেছে ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। মানুষের জীবনকে কি দেয়? এক্সিস্টেন্স মানুষের অস্তিত্বকে কি দেয়? মিনিং, অর্থ দেয়। কি দেয়? অর্থ দেয়। তোমরা সবাই কেন জানি অ্যান্সার দিয়েছো এফেক্টিভ। এফেক্টিভ, কার্যকর, কার্যকর, কার্যকর। অর্থ দেওয়া মানে কি? আই এম গিভিং ইউ ভ্যালু, তোমাকে আমি মূল্য দিচ্ছি, মানে আমি তোমাকে কি মূল্যবান বুঝাচ্ছি। তাহলে মানে কি? তোমার গুরুত্ব আমি বৃদ্ধি করছি। এখানে প্যাসেজে বলেছে কি দিচ্ছে? মিনিং দিচ্ছে, অর্থ দিচ্ছে। অর্থ দেওয়া মানে কি? তার জীবনটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে, তার জীবনটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে। তোমরা সবাই অ্যান্সার দিয়েছো এফেক্টিভ। কোথাও এফেক্টিভ লেখা আছে? মিনিং লেখা আছে। আর মিনিং মানে কি? অর্থ দেওয়া। মিনিং মানে অর্থ দেওয়া। অর্থ দেওয়া মানে জীবনটাকে গুরুত্বপূর্ণ করে তোলা। হিজ এক্সিস্টেন্স অন আর্থ, হিজ এক্সিস্টেন্স অন আর্থ সিগনিফিকেন্ট। আব্দুর রাজাক শেখ বলছে 2 মিনিটে ইংরেজিতে কথা বলেন দেখি। ভাই আমি 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারি না, মানে মাফ করে দেন। আমি আজকে একটু আগে গ্রাম থেকে আসছি, কেমনে ইংরেজিতে কথা কমু কন্ত? পারি না আমি ইংরেজিতে কথা বলতে। আচ্ছা, মানে ক্লাস করার কাজ ক্লাস তো করো না, উল্টাপাল্টা কমেন্ট করো। এই যে এইসব এই কমেন্টগুলো ব্যান করেন না কেন? এগুলো দেখলে আমার মাথা টাথা ঠিক থাকে না, তাড়াতাড়ি ব্যান করে দেবেন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি? সিগনিফিকেন্ট। আচ্ছা, পুতুল সবার প্রথমে বলেছে, ধন্যবাদ পুতুল। আচ্ছা, পরেরটা যাই। According to the text, we can decrease the pain of our sufferings by dash. আচ্ছা, টেক্সট অনুযায়ী বা প্যাসেজ যেটা পড়লাম এই অনুযায়ী আমরা আমাদের সাফারিংস বা আমাদের কষ্টগুলোকে কিভাবে কমাতে পারি? ডিক্রিজ করব কিভাবে, কমাবো কিভাবে, লেসেন করব কিভাবে, তাই না? আচ্ছা, বাই কিপিং স্ট্রং, শক্তিশালী থাকার মাধ্যমে, বাই শেয়ারিং, ভাগাভাগি করার মাধ্যমে, বাই সলভিং প্রবলেম, সমাধান করার মাধ্যমে সমস্যা, বাই অ্যাভয়েডিং দেম, নাকি সেগুলো এড়িয়ে চলার মাধ্যমে। কিভাবে আমরা করতে পারি বলো তো? কিভাবে আমরা করতে পারি? কিভাবে আমরা আমাদের কষ্টগুলো কমাতে পারি?
ঐশী সরকার সবার আগে সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ ঐশী। অনেকেই উত্তর দিয়েছে সঠিক, বাট ঐশীর নামটা নিলাম কারণ সবার আগে দিয়েছে। বাই শেয়ারিং, রাইট, বাই শেয়ারিং। আচ্ছা, সবাই এখন এই 5টা একবার রিভিউ করো যে দেখো এই 5টাতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ওকে, পরেরগুলো একটু সমাধান করি, আমরা দেখি কতগুলো সমাধান করা আছে। আবার আমাদের প্রশ্ন উত্তরও আছে, আমরা বেশি এমসিকিউ সমাধান করবো না, 5টা করেছি, এখান থেকে দেখি আর কয়টা করা যায়। দ্য ওয়ার্ড ফেমাস মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, আচ্ছা ফেমাস মানে বিখ্যাত বা সুপরিচিত। অপশন হচ্ছে অ্যানশিয়েন্ট, এল্ডার, মিথোলজিক্যাল, লেজেন্ডারি। প্যাসেজের নাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, টাইটেল দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, নাফিসা রশিদ মোহনা বলছে ই এর 2, আমরা অলরেডি ই সমাধান করে ফেলেছি, আমরা এখন এক্সট্রা কোয়েশ্চেনের 1-এ আছি। ওকে, সবার আগে সঠিক উত্তর দিয়েছে আরিফ আহমেদ, অনেক অনেক অভিনন্দন তোমাকে, উত্তর হচ্ছে লেজেন্ডারি। আচ্ছা, এনশিয়েন্ট মানে কি? পূর্বে, অতীতের। এল্ডার মানে বয়োজ্যেষ্ঠ, মিথোলজিক্যাল মানে পৌরাণিক, লেজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি, অর্থাৎ যাকে কি যুগের পর যুগ মানুষ কোনোদিন ভুলবে না, বিখ্যাত বোঝায়, তাই না? অ্যান্সার হচ্ছে 1-এর 4। তোমরা লিখে রাখতে পারো লেজেন্ডারি মিন্স কিংবদন্তি। দ্য ওয়ার্ড আইসোলেশন মিন্স, আইসোলেশন শব্দের অর্থ আমি লিখে দিয়েছিলাম বাংলা, আশা করি তোমাদের সবার মনে আছে। আইসোলেশন মানে কি? আলাদা থাকা, আলাদা থাকা বা আলাদা করা, আলাদা থাকা বা আলাদা আলাদা করা, ঠিক আছে? অপশনসগুলো দেখো, বন্ড বন্ধন, সেপারেশন আলাদা, কনফাইনমেন্ট নাকি কানেকশন, কোনটা হবে? রাজু ইসলাম বলছে সেপারেশন, তারপর হচ্ছে মাহাব্বির বলছে 2। আচ্ছা, দেখি কার কে কে আর সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা, যে সেপারেশন বলেছো তার উত্তরটি একদম ঠিক আছে, সবার আগে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কনফাইনমেন্ট শব্দের অর্থ কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করলে না। কনফাইনমেন্ট মানে হচ্ছে আবদ্ধতা, কনফাইনমেন্ট মানে হচ্ছে আবদ্ধতা, আবদ্ধ থাকা, কনফাইন্ড থাকা। কনফাইন্ড মানে কোনো জায়গায় আটকে থাকা, আবদ্ধ থাকা। কনফাইনমেন্ট মানে আবদ্ধতা। ওকে, নেক্সট ওয়ান। হোয়াট ডাজ নট দ্য অথর এমফাসাইজ? হোয়াট ডাজ নট দ্য অথর এমফাসাইজ, নিচের কোনটা অথর গুরুত্ব দেয়নি? নিচের কোন কথাটার উপরে অথর গুরুত্ব দেয়নি বা লেখক যে কোনটার উপরে গুরুত্ব দেয়নি? হাইলাইটিং হিউম্যান ইনস্টিংস অফ কম্পেনিয়ন্স, merits of loneliness and isolation, focusing on soundness of physique, harmony achieved through mutual bond। বুঝতে হবে নট বলেছে, কোনটার উপর লেখক গুরুত্ব দেয়নি? কোনটার উপর লেখক গুরুত্ব দেয়নি? আচ্ছা, হাইলাইটিং হিউম্যান ইনস্টিংস অফ কম্পেনিয়ন্স, আমরা যখন সঙ্গী বানাই, সবার আগে সঠিক উত্তর দিয়েছে এস নাহার, ধন্যবাদ। আমরা যখন সঙ্গী বানাই তখন আমরা কিভাবে, মানে ঐশী সরকারের উত্তর হয়নি, অন্তরের উত্তর হয়নি, মাহাব্বিরের উত্তর হয়েছে। আমরা যখন সম্পর্ক বানাই আমরা তখন কি প্রাকৃতিকভাবেই বানাই, আমরা সহজাতভাবেই বানাই, তাহলে তো এটার উপর গুরুত্ব দিয়েছে প্যাসেজে, এটা নিয়ে তো কথা বলা আছে, তাহলে কি এটা অ্যান্সার হবে? হবে না। কোনটার উপর গুরুত্ব দেয়নি? মেরিটস অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একা থাকা বা আলাদা থাকার ভালো দিক। মেরিট মানে কি? ভালোগুলো, ভালো গুণ। আর ডিমেরিট মানে কি? খারাপ দিক, ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। সে কি একা থাকা বা আলাদা থাকাকে ভালো বলেছে, মেরিটস দেখিয়েছে? সেটা দেখায়নি, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 নাম্বারটা, অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। নেক্সট, which of the following is the closest meaning of the phrase by instinct? by instinct, by instinct মানে সহজাতভাবে। এটার অপশনসগুলো নিজেরা পড়ো, নিজেরা উত্তর দাও, এটার অ্যান্সার আমি দিব না।
এটার অপশন নিজেরা পড়বে, নিজেরা উত্তর দিবে, এটার উত্তর আমি দিব না। বিয়ে খেয়ে আসলেন নাকি বিয়ে করতে যাচ্ছেন? বলো, সবাই বলো এটার অ্যান্সার কি হবে। শুক্রিয়া। আচ্ছা দেখো, এটার অ্যান্সার অবশ্যই হবে ন্যাচারালি। ন্যাচারালি কেন হবে? ন্যাচারালি মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, যেটা প্রাকৃতিকভাবে হয় দ্যাট মিনস সেটা সহজাতভাবে হচ্ছে, মানে অটোমেটিক্যালি হচ্ছে, যেটার জন্য আমরা কোনো কিছু ফোর্স করছি না, যেটা হওয়াতেই হবে এরকম না বিষয়টা। যেটা ন্যাচারালি হয়, যেটা প্রাকৃতিকভাবে হয়, সেটাকে আমরা বলতে পারি বাই ইনস্টিংক্ট। আর অন্য অপশনসগুলো পড়ে দেখো, সেগুলো কিন্তু হবে না। অলওয়েজ মানে সবসময়, ডিস্টিংক্ট মানে কি পার্থক্য বা বিভেদ, কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট মানে হচ্ছে যে অমিলগুলো আছে, কন্ট্রাস্ট মিনস অমিলগুলো আছে। আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে না। আচ্ছা আশা করি আমরা 4 নাম্বারও ক্লিয়ার। আমরা ই নাম্বারের প্রশ্নটা পড়বো, সবার আগে যে উত্তর দিবে তার নামটা পড়তে চাই, সবার আগে উত্তর দিতে হবে। আচ্ছা 5 নাম্বারটা দেখো, উইদাউট প্রপার রিলেশনশিপস দেয়ার ইজ ইনডিড ড্যাশ। উইদাউট প্রপার রিলেশনশিপ, আমাদের যদি সম্পর্কগুলো সঠিকভাবে না থাকে, দেয়ার ইজ ইনডিড ড্যাশ, সেখানে অবশ্যই ড্যাশ থাকবে। আমাদের সম্পর্কগুলো যদি সঠিকভাবে না থাকে বা সঠিকভাবে যদি আমরা আমাদের সম্পর্কগুলো পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের অবশ্যই ড্যাশ থাকবে। কি থাকবে আমাদের? আচ্ছা অপশনস, a crisis of existence, আচ্ছা সরি, a crisis of existentialism, existentialism। আচ্ছা existentialism মানে কি? এক্সিস্টেন্ট থেকে এক্সিস্টেন্সিয়ালিজম আসছে। এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে কি? এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্বহীনতায়, আমরা অস্তিত্বহীনতায় ভুগবো। এক্সিস্টেন্সিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, আমরা কি অস্তিত্বহীনতায় ভুগবো? আমাদের যদি একটা প্রপার সম্পর্ক থাকে, না থাকে, তাহলে আমরা অস্তিত্বহীনতায় ভুগবো। এটা কি সত্য না মিথ্যা? মেন্টাল সাপোর্ট, আমাদের প্রপার রিলেশন না থাকলে সেখানে অবশ্যই মেন্টাল সাপোর্ট থাকবে, এটা কি হবে? এটা হবে না। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছে সবার আগে, অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া। জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ইমোশনাল সাপোর্ট কি থাকবে সেখানে? থাকবে না। অল অফ দ্য অ্যাবাভ হবে না, অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। তখন সেখানে কি থাকবে? এক্সিস্টেন্সিয়ালিজম হবে, অর্থাৎ অস্তিত্বের অভাব হবে, অস্তিত্বের অভাব হবে, সংকট হবে। কথা বোঝা গেছে? নেক্সট ওয়ান, ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু ড্যাশ। ইন্টিমেট বন্ডস বা ঘনিষ্ঠ বন্ধন, ঘনিষ্ঠ বন্ধন, ঘনিষ্ঠ বন্ধন কিভাবে হয়? আর ফর্মড থ্রু ড্যাশ, কিসের মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধনগুলো গঠিত হয়? কিসের মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধনগুলো গঠিত হয়? কমিউনিটি সাপোর্ট, সম্প্রদায়ের সহযোগিতা, নিউচুয়াল অ্যারেঞ্জমেন্ট, প্রফেশনাল রিলেশনশিপস নাকি ফ্যামিলিয়াল রিলেশনশিপস? ঘনিষ্ঠ বন্ধনগুলো কিসের মাধ্যমে গঠিত হয়? কেউ কি অ্যান্সার দিয়েছে? একটু উপরে উঠেন দেখি, সবার আগে অ্যান্সার কে দিয়েছে, সবার আগে সঠিক উত্তর কে দিয়েছে? উপরে উঠেন। আরো উপরে, আরো উপরে, আরো উপরে, নিচে চলে যান। একটাও সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ দেয়নি, একটাও সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ দেয়নি। স্বর্ণা আক্তার, ইয়েস স্বর্ণা আক্তার সঠিক উত্তর দিয়েছে। স্বর্ণা আক্তার তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। নুকচিয়াল অ্যারেঞ্জমেন্ট, নুকচিয়াল অ্যারেঞ্জমেন্ট মানে কি? বিবাহের ব্যবস্থা। আচ্ছা, একটা হচ্ছে পারিবারিক সম্পর্ক যেটা হয় রক্তের বন্ধন, তাহলে এখানে বলছে ইন্টিমেট বন্ড। যদি বলতো ব্লাড কানেকশন বা ব্লাড বন্ডস বা ফ্যামিলি বন্ড কিভাবে হয়, তখন আমরা বলতে পারতাম ফ্যামিলিয়াল রিলেশনশিপের মাধ্যমে। কিন্তু ফ্যামিলিয়াল রিলেশনশিপের মাধ্যমে তো ইন্টিমেট বন্ড হয় না। ইন্টিমেট মানে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক হয় বিবাহের মাধ্যমে, ঘনিষ্ঠ সম্পর্ক হয় বিবাহের মাধ্যমে। তাহলে অ্যান্সার হচ্ছে নুকচিয়াল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, কথা বোঝা গেছে? সবাই 6টা কি করবা? সবাই 6টা হচ্ছে রিভাইজ করো, সবাই 6টা রিভাইজ করো, দেখো কোনো সমস্যা আছে কিনা।
দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা। অ্যান্সার হচ্ছে নাপচুয়াল অ্যারেঞ্জমেন্ট, নাপচুয়াল অ্যারেঞ্জমেন্ট, বিবাহের ব্যবস্থা, নাপচুয়াল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে আমাদের আরো অনেকগুলো এমসিকিউ আছে, অনেকগুলো, বাট আমরা এতগুলো সমাধান যেহেতু করতে পারবো না। এখন আমাদের ক্লাসে বেশি সময় নেই, আমরা হাইয়েস্ট গেলে 15 মিনিট ক্লাসে থাকতে পারবো। এখন আমাকে একটু তোমরা সবাই বলো যে আমরা কি এমসিকিউ আরো করবো না কোয়েশ্চেন অ্যান্সারে যাব? এমসিকিউ আরো করবো না কোয়েশ্চেন অ্যান্সারে যাব? এফ নাম্বারটা আবার বলেন। এফ নাম্বারে বলেছে যে ইন্টিমেট বন্ড বা ঘনিষ্ঠ বন্ধন কিভাবে হয়। তোমরা যারা যারা ফ্যামিলিয়াল রিলেশনশিপ দিছো হবে না। ঘনিষ্ঠ বন্ধন মানে বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক মানে নাপচুয়াল অ্যারেঞ্জমেন্ট, বিবাহের ব্যবস্থা। অ্যান্সার সিম্পল। কোয়েশ্চেন অ্যান্সারে যাব নাকি আরো এমসিকিউ করব? সিকিউ এমসিকিউ এমসিকিউ সিকিউ সিকিউ করেন, কোয়েশ্চেন করেন, আরও করান আপু। ওরে আল্লাহ, কোনটা আরও করাবো কিছু বুঝতেছি না। এমসিকিউ বেশি বলতেছে মনে হয়, এমসিকিউর চাহিদা বেশি। এমসিকিউ এমসিকিউ কোয়েশ্চেন্স বলছে, কোয়েশ্চেন। এ ভাই সবগুলো তো সমান সমান, এমসিকিউ সবাই বলছে আবার কোয়েশ্চেনও সবাই বলছে, কোনটা রেখে কোনটা করাবো কিছুই তো বুঝতেছি না। যেহেতু আমরা অনেকক্ষণ এমসিকিউ করলাম, একটু কোয়েশ্চেন অ্যান্সার করা যাক, ঠিক আছে? একটু কোয়েশ্চেন অ্যান্সার করা যাক। এমসিকিউ আশা করি আমরা বাসায় প্র্যাকটিস করলে সবাই পারবো। এখন কোশ্চেন অ্যান্সার করলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, ফার্স্ট প্রশ্নটা বলছে ওয়াই ডাজ মেন্টাল ব্রেকডাউন কজ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস? ওয়াই ডাজ মেন্টাল ব্রেকডাউন কজ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস? মেন্টাল ব্রেকডাউন বা মানসিকভাবে যখন আমরা ভেঙে পড়ি, এটা কেন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করে? মানসিকভাবে ভেঙে পড়লে সেটা কেন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করে? যারা যারা বলছো ফ্লো চার্টের কথা, আমরা ফ্লো চার্ট অনেকবার করিয়েছি, আমাদের আগের ক্লাসগুলো দেখে ফেলো, বুঝে যাবে। প্রশ্নটা হচ্ছে মানসিকভাবে যখন আমরা ভেঙে যাই তখন কেন আমাদের অস্তিত্বের সংকট ঘটে? মানসিকভাবে ভেঙে গেলে কেন আমাদের অস্তিত্বের সংকট ঘটে? আচ্ছা, আসো অ্যান্সারটা আমরা লিখে ফেলি। প্রথমেই লিখব মেন্টাল ব্রেকডাউন, যেটা আমাদের সাবজেক্ট, লিখে ফেলি মেন্টাল ব্রেকডাউন। ডাজ আছে, তাহলে আমাদের এখানে কজটা কি হয়ে যাবে? ডাজ থাকার কারণে আমাদের এখানে কজটা হয়ে যাবে কজেস, ঠিক আছে? ডাজ থাকার কারণে কজটা কি হয়ে যাবে? কজেস। মেন্টাল ব্রেকডাউন কজেস এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস existential crisis because humans make meanings of their life through mental bonds and emotions. Full stop. So, comma, for a meaningful existence
it is important that they maintain mental সাউন্ডনেস। সাউন্ডনেস মানে আবার কেউ শব্দ মনে করো না ভাই, সাউন্ডনেস মানে হচ্ছে সুস্থতা। আচ্ছা, ন্যারেশন ক্লাস ইউটিউব দেখো, খুঁজে পাবে। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে হোয়াট ডাজ মেন্টাল ব্রেকডাউন কজেস, সরি ওয়াই ডাজ মেন্টাল ব্রেকডাউন কজ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। মেন্টাল ব্রেকডাউন হলে কেন আমাদের অস্তিত্বের সংকট হয়? মেন্টাল ব্রেকডাউন কজেস, মানসিকভাবে ভেঙে পড়লে এটা আমাদের কি করে? অস্তিত্বের ক্রাইসিস বা সংকট সৃষ্টি করে। বিকজ কেননা হিউম্যানস, আমি হিউম্যানস লিখেছি, সরি, কেননা হিউম্যানস মেক মিনিংস অফ দেয়ার লাইফ থ্রু মেন্টাল বন্ডস অ্যান্ড ইমোশন। কেননা মানুষ কিভাবে তাদের সম্পর্কগুলো তৈরি করে, মানুষ কি তাদের সম্পর্কগুলো তৈরি করে মানসিক বন্ধন এবং যে আবেগিক বন্ধন আছে এটা সৃষ্টি করার মাধ্যমে। সো ফর আ মিনিংফুল এক্সিস্টেন্স, তাই একটা অর্থবহ অস্তিত্বের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার দ্যাট দে মেনটেন মেন্টাল সাউন্ডনেস, যেন তাদের কি থাকে? মানসিক সুস্থতা থাকে। মানসিক সুস্থতা তখনই থাকবে যখন তুমি সুস্থ থাকবে। মানসিকভাবে যখন সুস্থ থাকবে তখন তোমার অস্তিত্ব টিকে থাকবে, এবং মানসিকভাবে যখন তুমি ভেঙে পড়বে তখন তোমার অস্তিত্বের সংকট ঘটবে। সেটাই প্রশ্ন করা হচ্ছে, মানুষের কেন অস্তিত্বের সংকট ঘটে? মানুষের কেন অস্তিত্বের সংকট ঘটে? তখন এটার প্রশ্ন হচ্ছে মানুষের অস্তিত্বের সংকট ঘটে যখন মানুষের জীবনে কি থাকে না? মানসিক বন্ধনগুলো থাকে না, আবেগিক বন্ধনগুলো থাকে না। মানুষের জীবনের অস্তিত্বের সংকট ঘটে কখন? কথা বোঝা গেছে আমার? আমরা কি বুঝতে পারছি? প্রশ্নটা কি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে আমি আরেকবার বুঝিয়ে দিব। কানেক্টরের ক্লাস আপু আমি তো সেকেন্ড পেপার নেই না, বলতে পারছি না, বাট ইনশাল্লাহ সেকেন্ড পেপার ক্লাস নিব। যখন এইচএসসি এক্সাম আসবে তখন আবার আমি একটু মানিক স্যারকে সহায়তা করব, তখন কিছু সেকেন্ড পেপার ক্লাস নিয়ে দিব। হ্যাঁ, শর্ট সিলেবাসে এই প্যাসেজটা আছে। এটা কি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে বলো এ ডান। আচ্ছা, আবার বুঝাই। ওয়াই ডাজ, কেন মেন্টাল ব্রেকডাউন, মানসিকভাবে ভেঙে পড়লে কজ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। যখন মানুষের মানসিক অবস্থা ঠিক থাকে না তখন কেন তার অস্তিত্বের সংকট ঘটে? আমরা তো পড়েছি যখন পরিবার থাকে না, মানসিক অবস্থা ঠিক থাকে না, তখন কি তার অস্তিত্বের সংকট ঘটে। অস্তিত্বের সংকট ঘটে কেন? কেননা মানুষের যখন মানসিকভাবে ভেঙে পড়ে বা বাধাগ্রস্ত হয় তখন মানুষের অস্তিত্বের সংকট ঘটে। কেননা হিউম্যান মেক্স মিনিং অফ দেয়ার লাইফ থ্রু মেন্টাল বন্ডস অ্যান্ড ইমোশনস। মানুষের জীবন তখনই অর্থবহ হয় যখন তার মানসিক বন্ধন এবং আবেগিক বন্ধনগুলো ঠিক থাকে। এবং মানুষের যখন অস্তিত্ব ঠিক থাকে না তখনই বুঝতে হবে যে মানুষ কি মানসিকভাবে সুস্থ নেই। এটাই হচ্ছে কথা। কথা বোঝা গেছে? এর চেয়ে আর সহজভাবে বোঝানো পসিবল না রে বাবা। আশা করি বুঝতে পারছো, আমি অনেকবার বলেছি এটার বাংলাটা। আচ্ছা, পরেরটাতে যাই। There is no one to laugh or cry with him or her. Why is it important to have someone to laugh or cry with? Can't we do it all alone? আচ্ছা, প্রশ্ন করা হয়েছে যে আমাদের একটা বাক্য দেওয়া আছে প্যাসেজে, There is no one to laugh or cry with him or her. তার সাথে কেউ থাকে না হাসার বা কান্না করার জন্য। এখন এই বাক্যটা দিয়ে প্রশ্ন করা হয়েছে এটা কেন গুরুত্বপূর্ণ যে জীবনে হাসি বা কান্না করার জন্য কাউকে দরকার। Can't we do it alone? আমরা কি একা একা হাসতে বা কাঁদতে পারি না? আমরা কি একা একা হাসতে বা কাঁদতে পারি না? আচ্ছা, প্রথমে লিখবো নো উই কান্ট। নো উই কান্ট, প্রথমে এটা লিখবো নো উই কান্ট, আমরা একা একা হাসতে বা কাঁদতে পারবো না। নো কমা উই কান্ট, আমরা একা একা হাসতে বা কাঁদতে পারবো না। আচ্ছা, এখন এটাকে যদি একটু এক্সপ্লেন করতে চাই কেন একা একা হাসতে বা কাঁদতে পারবো না, এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। হিউম্যান বিইংস
companionship to share no, we can't. Human beings naturally seek for companionship to share happiness and sorrows. প্রশ্নটা আরেকবার পড়ছি দেখো, there is no one to laugh or cry with him or her, why is it important to have someone to laugh or cry, can't we do it alone? প্রশ্ন করা হয়েছে আমাদের কেন হাসি বা কান্না করার জন্য কাউকে লাগবে, আমরা কি একা একা হাসতে বা কাঁদতে পারি না? প্রথমে বলেছি no we can't, না আমরা পারবো না। কেননা human beings naturally seeks for companionship to share happiness and sorrows, মানুষ কি খোঁজে, মানুষ প্রাকৃতিকভাবেই সঙ্গ খোঁজে নিজের সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে। if there is no one, যদি আমাদের সাথে কেউ না থাকে, to share, ভাগাভাগি করার জন্য যদি কেউ না থাকে, উই বিকাম মেন্টালি ডিস্টার্বড, আমরা কি হয়ে যাই, আমরা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই। when if there is no one to share we become mentally disturbed, ডিস্টার্ব হবে। when something unpleasant happens, যখন কোনো খারাপ কিছু হয়, we feel sorry and cry sometimes, if we don't share these feelings it will bring mental disaster, যখন আমাদের সাথে আনপ্লেজেন্ট বা অপ্রীতিকর কিছু হয় তখন আমাদের খুব খারাপ লাগে এবং আমরা কান্না করি। যদি আমরা এই দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি না করি, এটা আমাদের কি নিয়ে আসবে, মানসিকভাবে আমাদের ডিজাস্টার, ধ্বংস নিয়ে আসবে। কি নিয়ে আসবে, মানসিকভাবে ধ্বংস নিয়ে আসবে। কি নিয়ে আসবে, মানসিকভাবে ধ্বংস নিয়ে আসবে। কথা বোঝা গেছে? আচ্ছা সবাই দেখো তো 2 নম্বরটা বুঝতে পারছো কিনা? 2 নম্বরটা তো ইজি। হ্যাঁ অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হবে। জি আপু, বি ডান। সবাই কি এটা বুঝতে পারছো? আমাদের কেন হচ্ছে কাউকে লাগবে হাসি বা কান্নার জন্য, আমরা কি একা এটা করতে পারি না? না, আমরা এটা একা করতে পারি না। কেন করতে পারি না? কারণ মানুষ প্রাকৃতিকভাবেই মানুষের সঙ্গ খোঁজে সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে। যদি কেউ ভাগাভাগি করার জন্য না থাকে, মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আর যখন মানুষের সাথে অপ্রীতিকর কিছু হয়, মানুষ কান্না করে, দুঃখ ফিল করে, এবং তখন আমরা এগুলো ভাগাভাগি করতে চাই। ভাগাভাগি না করতে পারলে মানসিক ধ্বংস চলে আসে। কথা শেষ। এই জন্যই তো ভাগাভাগি করি। এখন যদি তোমরা না বুঝো, এখন আমার মাথায় একটা বাড়ি দাও।
বুঝছো সবাই? আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেনে যাব, আমাদের যদিও ক্লাসের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, হু সেজ দিস? এটা কে বলেছে এবং হোয়াট ডাজ হি মেন্ট বাই? এটা খুবই সিম্পল, এটা আমরা সোজা প্যাসেজ থেকে লিখব, এটা আমরা সরাসরি প্যাসেজ থেকে লিখব, কিচ্ছু করতে হবে না। আচ্ছা, কি করব? প্রথমে দেখো প্রশ্ন করা হয়েছে ম্যান ইজ বাই নেচার ইজ আ সোশ্যাল অ্যানিমাল, প্রথমে এটা লিখবা ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, হু সেজ দিস? তখন বলবা অ্যারিস্টটল, গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড দিস, গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড দিস। কি সমস্যা ভাই? আচ্ছা, বাক্যটা বলবা, বাক্যটা বলার পর বলবা গ্রিক, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড দিস, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড দিস। তারপর বলেছে এটাতে কি বুঝাইছে, তখন বলবা হোয়াট কেটে দিবা, লিখবা হি মেন্ট ওয়াজ দ্যাট ম্যান বাই ইনস্টিংক্ট সিক্স কোম্পানি অফ আদার্স, establish relationships much like the most of the animals, companionship for physical and emotional support। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার সি নাম্বারের জন্য। সবাই দেখো তো সি নাম্বারটা বুঝতে পারছো কিনা? সি নাম্বারটা ক্লিয়ার? প্রথমে বলেছে বাক্যটা কে বলছে, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, এটা কে বলছে? বলবা যে এটা কে বলেছে, দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড দিস। তারপর যে বলছে সেটা দেখছে কি বুঝাচ্ছে, তখন বলবা হি মেন্ট ওয়াজ দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, এই পুরোটা। ওকে, সি নাম্বারটা ক্লিয়ার সবার? এটা পারার কথা সি নাম্বারটা। সি নাম্বারটা সবাই বুঝতে পেরেছো? সি নাম্বারটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? আমি বলতে পারছি না ইংলিশের ইন্টারভিউ ক্লাস কবে হবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। Do you have any idea about Aristotle? What kind of animal is mankind according to him? বলছে যে তোমার কি অ্যারিস্টটল সম্পর্কে কোনো ধারণা আছে? এবং আরেকটা প্রশ্ন আছে সাথে যে what kind of animal is mankind according to him? অ্যারিস্টটলের মতে মানবজাতি কি ধরনের অ্যানিমাল, মানবজাতি কি ধরনের অ্যানিমাল বা মানবজাতি কি ধরনের পশু? আচ্ছা দেখো, বলেছে যে তোমার কি অ্যারিস্টটল সম্পর্কে কোনো আইডিয়া আছে? তুমি বলবা ইয়েস আই হ্যাভ আইডিয়া অ্যাবাউট অ্যারিস্টটল। তখন বলবা অ্যারিস্টটল কে ছিল? অ্যারিস্টটল ওয়াজ আ গ্রিক ফিলোসফার, হি ইজ ভেরি ওয়েল নোন ফর হিজ রিসার্চ, সে তার গবেষণার জন্য অনেক বিখ্যাত। এবং তারপর বলেছে যে হোয়াট কাইন্ড অফ অ্যানিমাল ইজ ম্যানকাইন্ড অ্যাকর্ডিং টু হিম, মানুষ তার মতে মানুষ কি ধরনের পশু? বলবা যে মানুষ হচ্ছে সামাজিক পশু বা সামাজিক জীব। তো অ্যান্সারটা কি হবে? অ্যাকর্ডিং টু হিম mankind is what kind of animal is mankind? তখন বলবা mankind is a social animal. According to him mankind is a social animal. According to him mankind is a social animal. তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে? অ্যানসারটা দাঁড়াচ্ছে who is Aristotle বা what you know about Aristotle। তখন বলবা yes I have idea about Aristotle. Aristotle was a Greek philosopher. He is very famous for his researches and তারপর আরো বলবা যে he was a great thinker। তারপর বলবা যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল মানুষ কি ধরনের জীব? তখন বলবা যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ম্যানকাইন্ড ইজ আ সোশ্যাল অ্যানিমাল। দ্যাটস ইট। ওকে, সবাইকে বুঝতে পেরেছো? ডি নাম্বারটা কি লিখতে পারবো? ডি আর ই তোমরা বাসায় নিজেরা হোমওয়ার্ক করবে, আমি এবিসি এখানে লিখে দিয়েছি, ডি আর ই তোমরা নিজেরা বাসায় হোমওয়ার্ক করবে। ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান সার্ভাইভ আউটসাইড সোসাইটি? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তুমি কি মনে করো যে মানুষ সমাজের বাহিরে টিকে থাকতে পারবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও বা তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। অবশ্যই আই ডোন্ট থিঙ্ক, তুমি বলবা নো I don't think we can survive outside the society. No, I don't think we can survive outside the society. তখন বলবে যে উত্তরের পক্ষে কারণ দেখাও। তখন কারণ দেখাতে গেলে কি বলবা? তখন বলবা as we human beings are social animals, যেহেতু আমরা মানুষ হচ্ছে সামাজিক জীব, we cannot live without one another, আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। For love, affection and for support we need each other. ভালোবাসা, স্নেহ এবং সহযোগিতার জন্য আমাদের একে অপরকে লাগবে। In every aspect of life, জীবনের প্রতি ক্ষেত্রে we need each other to solve our problems and to share our happiness and sorrows. Without family or friends we will become
রুটলেস, আমরা রুটলেস শিকড়হীন হয়ে যাব, বা উই উইল হ্যাভ দ্য ল্যাক অফ এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্স বা আমাদের কিসের ল্যাক হবে, আমাদের হচ্ছে অস্তিত্বের সংকট দেখা দিবে, বা উই উইল হ্যাভ ল্যাক ক্রাইসিস অফ এক্সিস্টেন্স। ঠিক আছে, কথা বোঝা গেছে? এইভাবে সুন্দর করে সাজায় লিখবা। আমি দুঃখিত লাস্টের দুটা লিখে দিতে পারছি না, এই দুটো আমি বুঝিয়ে দিয়েছি কারণ আমাদের ক্লাস টাইম একদমই শেষের দিকে। 3টা দেখি লিখে দিয়েছি, 2টো বুঝিয়ে দিয়েছি। আশা করি যদি আমার কথাগুলো শুনে শুনেও লিখো তাও তোমার অ্যান্সার হয়ে যাবে। চেষ্টা করবে যে যেহেতু ইন্টারে পড়ি এখন আমরা, একটু বড় করে উত্তরগুলো লেখার, সর্বনিম্ন 3টা সেন্টেন্স, সর্বোচ্চ 4টা সেন্টেন্স, আর যেটার অ্যান্সার হচ্ছে প্যাসেজে দেওয়া থাকবে সেটার অ্যান্সার ঠিক যতটুকু দেওয়া আছে প্যাসেজে অতটুকু লিখলেই হবে, কোনো সমস্যা নেই। একটু উপরে উঠেন তো কমেন্টটা। ঐশী বলেছে ম্যাম আপনি আমার অনেক বেশি ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ ঐশী, লটস অফ লাভ। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আমরা ক্লাস একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমরা সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, কবে দেখা হচ্ছে বলতে পারছি না, ব্যস্ততার কারণে খুবই কম ক্লাস নেওয়া হচ্ছে, বাট ইনশাল্লাহ আবার নিব। 2 ঘন্টা ক্লাস হয়, 2 ঘন্টা। আজকে ক্লাসটা শেষ করে দিব, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে করতে পারো, লাস্ট 1 মিনিট। ওকে, তাহলে যে কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো যেগুলো দেখতে পাচ্ছ, যেহেতু এটা পিডিএফ দেওয়া হবে না, তোমরা স্ক্রিনশট নিবে, নিয়ে এগুলো প্র্যাকটিস করবে। আমি তো বলেই দিয়েছি। আজকের ক্লাসটিতে যারা যারা ছিল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমাকে ধন্যবাদ জানিয়েছো তোমাদেরকেও ধন্যবাদ, এবং তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লাসগুলোতে যুক্ত থাকার জন্য, এবং যারা যারা শেয়ার করেছো তোমাদেরকে আরও বেশি ধন্যবাদ। ক্লাসটিতে যারা শেষ পর্যন্ত ছিলে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।